যেই জায়গায় বন্যা হচ্ছে, বন্যা হওয়া মানে হচ্ছে পুকুরের মাছ সম্পূর্ণরূপেও কিন্তু আসলে মানে এই একজনের মাছ হচ্ছে সবার মাছ হয়ে যায়। এটা একটা ক্ষয়ক্ষতি। কিন্তু আমরা যদি বন্যার ক্ষয়ক্ষতি চিন্তা করি তাহলে এটা কিন্তু দুই রকম। একটা হচ্ছে মাছটা চলে যাচ্ছে, তাতে কিন্তু ব্যক্তিগতভাবে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এই মাছটা কিন্তু আমার দেশের মধ্যেই আছে। আমার দেশের মধ্যে যে মাছ ছাড়েনি তার কাছেও আছে, এবং এই মাছটা উন্মুক্ত জলাশয়ে চলে যাচ্ছে। সার্বিকভাবে মাছটা কিন্তু আসলে আছে। ওইভাবে যদি আমরা চিন্তা করি, অনেক সময় আমরা বন্যার ক্ষতির কথা চিন্তা করলে আমরা মাছ একেবারেই যে দেশে থেকে নাই সেটা কিন্তু আমরা মনে করি না। আমরা মনে করি আমরা হয়তোবা কেউ ব্যক্তিগতভাবে লস হলো, কিন্তু হয়তোবা সে বাইরে এক্সপোর্টও করতে পারলো না, কিন্তু এটা একটা বড় বিষয় হচ্ছে এটা কিন্তু দেশের মধ্যেই আছে। এই মাছটা মানুষ কোনো না কোনোভাবে খাবে। আসলে এই মাছের যে বিষয়টা, এটার ক্ষেত্রে একটা জিনিস, এটা দুইটা জিনিস আসলে চিন্তা করা দরকার, যে আসলে এই মাছটা তো আসলে ছড়িয়ে গেছে সব জায়গায়। এটা তার প্রোটিনের চাহিদা মিটাইতে কেউ বড় খাবে, ছোট খাবে, যেভাবে হোক এই মাছটা বাংলাদেশে কনজাম্পশন হবে। কিন্তু ব্যক্তিগতভাবে যে ক্ষতিগ্রস্ত হলো, এবং বন্যার পরবর্তীতে কিভাবে আসলে এই মৎস্য সম্পদটাকে টিকিয়ে রাখা যাবে, এইটা হচ্ছে একটা বড় কনসার্নের বিষয়। তো এই জায়গায় সরকারের আসলে সহায়তা দরকার। এখন সহায়তাটা কেমন দরকার, যেহেতু বন্যার পরে সকল পুকুরে আর মাছ চাষ করার উপযোগী নাই, সকল পুকুরগুলাই ডুবে গিয়েছে, পাড় ভেঙে গিয়েছে, বা যে কোনোভাবে আবার নতুন করে শুরু করতে হবে। এখন নতুন করে মাছ চাষ শুরু করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এই সময়ে মাছের ভালো পোনা পাওয়া। সুতরাং সরকারের উচিত হবে যে সরকারি যে হ্যাচারিগুলো আছে এবং বেসরকারি যে হ্যাচারিগুলো আছে তাদের সাথে কথা বলে কিভাবে ভালো মানের পোনা আবার দেওয়া যায় মানুষের মাঝে। এটা হচ্ছে বন্যার পরে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। কারণ কি, আমাদের দেখা যাচ্ছে মার্চ এপ্রিল এই সময়টাতে অনেকে মাছ চাষ শুরু করেছে। এখন যেহেতু জুন জুলাই মাস, কয়দিন পরেই কিন্তু এটা হারভেস্ট করতে পারতো, হয়তো বা আগস্টে বা অবশ্যই শীতের আগে সে হারভেস্ট করতো, কিন্তু সেটা সে তো পুরোপুরি লস হইলো। এখনও যেই সময়টা আছে, এই 2-3 মাসও চাষ করার জন্য এই পোনাগুলো ব্যবহার করতে পারে। আমাদের যদি উপকূলের কথা চিন্তা করি, উপকূলের মানুষ হচ্ছে বেশিরভাগ সময়ই পুকুর কাটে হচ্ছে সে তার বাড়ির ভিটি উঁচু করার জন্য। এখন এই পুকুরটাকে সেভাবে ম্যানেজ করে না, তার মানে এই জায়গায় সে কিছু মাছ চাষ করে, তেলাপিয়া, পাঙ্গাস, এই ধরনের মাছ চাষ করে, এটা দিয়ে বড় হয়। কিন্তু যেহেতু বন্যা ঝুঁকিপূর্ণ যে এরিয়াগুলো আছে, এই জায়গায় চাষাবাদের ক্ষেত্রে কিছু জিনিস সতর্ক থাকতে হবে। যেমন পাড়টা উঁচু করে বাঁধতে হবে, যে কোনো সময় পানিতে ভেসে যেতে পারে। একটু পুকুরটা গভীর করতে হবে যাতে একটা 12 মাস পানি থাকে। এবং এই পাড়ের সাথেও আমরা অনেক সময় বলি চারপাশ দিয়ে ঘিরে দিতে হবে, নেট দিয়ে যদি ঘিরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি বিপদ, অনেক বেশি পানি না হলে তাহলে কিন্তু মাছটা চলে যাবে না। সুতরাং এই সতর্কতা দরকার। এবং পাশাপাশি যেহেতু উপকূলে বন্যা হয়, এই জায়গায় কিন্তু জলবায়ু সহিষ্ণু, যেমন আমরা কৃষি বলি, সেরকম জলবায়ু সহিষ্ণু মৎস্য চাষ আছে। যেমন আমি যদি খাঁচায় মাছ চাষ করি, ড্রামে খাঁচা আছে, পানি বাড়লে কিন্তু উপরের দিকে বেড়ে যাবে। সুতরাং এই ধরনের নদী নালাগুলাতে কিন্তু খাঁচায় মাছ চাষটা বাড়ানো যেতে পারে, এবং পুকুরের মধ্যে মাছ থাকলেও সেই পুকুরেও কিন্তু আমরা খাঁচায় মাছ চাষ করতে পারি। সুতরাং এই ধরনের টেকনোলজিগুলো ব্যবহার করা, যেমন পুকুরের পাড় উঁচু করতে হবে, তার পাশে যেরকম হচ্ছে বেড়া দিতে হবে বা এরকম নেট দিয়ে উঁচু করতে হবে, তার পাশাপাশি আমরা এই ধরনের যদি বলি যে খাঁচায় মাছ চাষের মতো এরকম প্রযুক্তিগুলো কাজে লাগাতে। সৌজন্যে আকিজ ফিড।